মুম্বাইয়ের এক বৃদ্ধ লোক যার নাম ছিল রঘুবীর সিং। সে তার ছেলে অর্জুনকে দত্তক নিচ্ছিল। অর্জুনের দুবাইতে চাকরি হয়েছিল। অর্জুন তার সুন্দরী বউ অনন্যাকে তার বাবার কাছে রেখে গেলেন। রঘুবীর সিংহের মুখে আনন্দ ছেয়ে গেল। অর্জুন তার বউয়ের হাত ধরে বলল, বাবা, অনন্যা খেয়াল রেখো। আর তখন রঘুবীর সিং খুব লাজুক ছিলেন। রঘুবীর সিং বলল, বাবা, চিন্তা করো না, আমি অনন্যাকে মেয়ের মতো ভালোবাসব। অর্জুন অনন্যাকে আলিঙ্গন করল এবং এয়ারপোর্টের জন্য বের হয়ে গেল। পরের দিন যখন অনন্যা শ্বশুরকে চা দিচ্ছিল, তখন রঘুবীর বললেন, আয় আমার কাছে বস, তোর সাথে একটু কথা বলতে চাই। রঘুবীর সিংহ বললেন, বৌমা, জানি না কেন আজকাল খুব একাকিত্ব লাগছে। আমার দরকার কারো সঙ্গ, যিনি আমার একাকিত্ব ভাগাভাগি করবেন আর আমাকে খুশি রাখবেন। আমার মনে হয় আমার আবার বিয়ে করে নেওয়া উচিত। অনন্যা ধীরে ধীরে বলল, বাবা, আপনি কি বলছেন? আমি তো আছি আপনার খেয়াল রাখার জন্য, আমি আছি আপনাকে খুশি রাখার জন্য। আপনি যা বলবেন তাই করব। রঘুবীরের মুখে হাসি ফুটে উঠল। তিনি উঠে ধীরে ধীরে অনন্যার কাছে চলে এলেন। তিনি অনন্যার কাঁধে হাত রেখে বললেন, ঠিক আছে, দেখি তুমি আমাকে খুশি রাখার জন্য কি করতে পারো। অনন্যা হালকা একটা হাসি দিয়ে বলল, বাবা, এত তাড়াহুড়ো কেন? এখন তো এই ঘরে আমরা দুজনেই একা। আমি রাতে তোমাকে একটা স্পেশাল উপহার দেব। এটা বলে সে চায়ের কেটলি নিয়ে রান্নাঘরে চলে গেল। রঘুবীর সিংহ তার পিছনে হাঁটতে লাগল। এখন তিনি অনন্যাকে চুপি চুপি দেখতে শুরু করলেন। যখন সে ঝাড়ু দিচ্ছিল, কাপড় ধুচ্ছিল বা বাড়ির কাজ করছিল, তখন বলতেন, বৌমা, একটু বিশ্রাম নাও, যাতে কাজটা আরাম হয়। রঘুবীর সিংহের চোখ তার উপর আটকে গেল। এক রাতে সে চুপচাপ নিজের ঘর থেকে বেরিয়ে অনন্যার ঘরের দিকে চলে গেল। অনন্যা আয়নায় দাঁড়িয়েছিল। রঘুবীর সিংহ অনন্যার কাঁধে হাত রাখলেন। হঠাৎ অনন্যা আতঙ্কিত হয়ে পিছনে ফিরে বলল, বাবা, কি হয়েছে? কিছু দরকার? রঘুবীর সিংহ ধীরে ধীরে এগিয়ে এলো, কিন্তু হঠাৎ তার পা পিছলে, বা হয়তো ইচ্ছে করে, সে সরাসরি অনন্যার বাহুতে পড়ে গেল আর দুজনেই বিছানায় গড়িয়ে পড়ল। অনন্যার হৃদয় দ্রুত দর্পণ করতে লাগলো। সে উঠে দাঁড়ালো এবং বলল, বাবা, এটা কি ছিল? রঘুবীর সিংহ ধীরে বলল, বউ, মাফ করো, আমার পা ফিসলেছে। আসলে আমি তো আমার ওষুধ নিতে এসেছিলাম, তুমি কোথায় রেখেছ? কিন্তু ওর চোখ এখনো ঝলমল করছিল। অনন্যার মনে ঝড় উঠল। সে দ্রুত বলল, বাবা, আপনি আপনার রুমে যান, আমি ওষুধ নিয়ে আসছে। আর সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। সন্ধ্যায় যখন অনন্যা তার স্বামী অর্জুনের সাথে ভিডিও কল করছিল, তখন তার কণ্ঠে সেই পুরানো ভালোবাসা, সেই মিষ্টতা স্পষ্ট ছিল। অনন্যা অর্জুনের কথায় হাসত, কখনো নতুন কাপড় পরত, কখনো ভিডিও বানিয়ে অর্জুনকে পাঠাত। সে হাসত, সে অর্জুনকে চুমু দিত আর মনের কথা বলতো। কিন্তু অনন্যাও জানত যে রঘুবীর সিংহ জানালার পিছন থেকে সবকিছু দেখছেন। ওর চোখে কান্নার জল ছিল আর মুখ লাল হয়ে উঠছিল। তারপরও চুপচাপ সেখান থেকে সরে গেল। কিন্তু ওর মনে কিছু আরেক ধরনের ভাবনা চলছিল। পরের দিন অনন্যা তার রুমে মোবাইলে ব্যস্ত ছিল। হঠাৎ করে বাইরে এলো রঘুবীর সিংহ। অনন্যা দেখল একজন মহিলার সঙ্গে হাসতে হাসতে কথা বলছে। অনন্যা অবাক আর রাগের মিশ্রণে জিজ্ঞেস করল, বাবা, এই মহিলাকে? রঘুবীর সিংহ শান্ত করে উত্তর দিলেন, বউ, কি আমি তোমাকে বলিনি আমি আবার বিয়ে করতে চাই? এই শবনম বেগম বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। আমার একটা ভালো আর সুন্দর বউ চাই। তার কণ্ঠে একটা অদ্ভুত শান্তি আর চাপ ছিল। এটা সব একটা চতুর খেলা ছিল, যেমন রঘুবীর সিংহ জেনে বুঝে অনন্যাকে ভুল পথে নিয়ে গিয়েছিল। অনন্যার রেগে গিয়েছিল, তার মুখ লাল হয়ে গিয়েছিল, কিন্তু সে কিছু না বলে নিজের ঘরে ফিরে গেল। অনন্যার মনে ঝড় উঠেছিল। সে চাইছিল না সেখানে যেতে। রঘুবীর সিংহ কি সত্যিই আবার বিয়ে করতে যাচ্ছে? সে রঘুবীর সিংহের টাকা পয়সা আর সম্পদের কথা ভাবছিল। যদি রঘুবীর সিংহ বিয়ে করে নেয়, তাহলে সব সম্পদ তার নতুন বউয়ের হয়ে যাবে আর অনন্যার হাতে কিছুই থাকবে না। এই ভয়েই সে রঘুবীর সিংহের রুমে চলে এলো। সে এক গ্লাস দুধ হাতে নিয়ে দরজায় কড়াকড়ি করল। রঘুবীর সিংহ বিছানায় শুয়েছিলেন। হাতে একটি পুরনো চিঠি আর কিছু ছবি ছিল, যেগুলো তিনি গভীর চিন্তায় দেখছিলেন। রঘুবীর সিংহ দরজার আওয়াজ শুনে তিনি চিঠি আর ছবি চৌকির নিচে লুকিয়ে নিলেন। অনন্যা ধীরে ধীরে ভিতরে এলো। তার কণ্ঠে একটা অদ্ভুত কোমলতা ছিল। বাবা, মাথা ম্যাসেজ করে দিই? বিজয় কুমার শর্মা নীরবে মাথা নাড়লেন। অনন্যা ইচ্ছাকৃতভাবে মাথায় মালিশ করতে লাগলো। অনন্যা ধীরে ধীরে সেটার মাথা রঘুবীর সিংহের বুকে ঠেকিয়ে দিল। রঘুবীর সিংহের শরীরে হালকা কাঁপন ছড়িয়ে পড়ল। সে চমকে বলল, বউ, তুমি এটা কি করছো? অনন্যা মিষ্টি স্বরে বলল, বাবা, আমি আপনার হৃদয়কে সান্ত্বনা দিচ্ছি, আমি আপনাকে খুশি করছি, চিন্তা করো না। রঘুবীর সিংহ অনন্যার চোখে অদ্ভুত এক ঝিলিক দেখল। তিনি অনন্যাকে বাহুতে নিয়ে ধীরে ধীরে বলল, বউ, যদি তুমি আমার ইচ্ছা পূরণ করো, আমি তোমাকে সবকিছু দেব, আমার সম্পদ, আমার জায়গা। রঘুবীর সিংহ ধীরে ধীরে উঠে বসলেন। তার পায়ের নরম আওয়াজ হচ্ছিল। তিনি সরাসরি অনন্যার ঘরে ঢুকলেন আর সেখানে খুঁজতে লাগলেন। তার চোখ দ্রুত ঘুরছিল, যেন কোনো গোপন রহস্য খুঁজে বেড়াচ্ছেন। অনন্যার হাতে ফুলের ছোট একটি গুচ্ছ ছিল। বিজয় কুমার শর্মা সেটা তুলে নিলেন।
রঘুবীর সিংয়ের মুখে মৃদু হাসি ফুটে উঠল। তারপর তিনি চুপি চুপি নিজের ঘরে ফিরে গেলেন আর বিছানায় বসে পড়লেন, যেন কোনো বড় রহস্য পেয়ে গেছেন। সারা দিন অনন্যা রঘুবীর সিংকে হাসানোর চেষ্টা করল। কখনো তার হাত টানত, কখনো তার কোলে বসত, যেন কিছুটা লজ্জা পাচ্ছে। রঘুবীর সিংয়ের চোখ অনন্যার সাথে লেগে গেল, কিন্তু সঙ্গে সঙ্গেই মুখ ঘুরিয়ে নিল, যেন মাথায় নতুন কোনো পরিকল্পনা আছে। অনন্যা ও ঠান্ডা ব্যবহার বুঝতে পারছিল না, কিন্তু নিজের খেলা চালিয়ে গেল। পরের রাতও অনন্যার ঘর থেকে আওয়াজ শোনালো। আওয়াজ এতটাই কষ্টদায়ক ছিল যে রঘুবীর সিং, যিনি নিজের ঘরে হাঁটছিলেন, তিনি আওয়াজ শুনে অনন্যার ঘরের দিকে দৌড়ে গেলেন। দরজা খুলে অনন্যাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তুমি কেন কাঁদছো? সব ঠিক আছে তো? ওর কণ্ঠে চিন্তা ছিল, যেন বুঝতে পারছেন ভুল হয়েছে। এটা কোনো ছোটখাটো ব্যাপার ছিল না। অনন্যা বেডে বসেছিল, তার মুখটা চোখের জল দিয়ে ভিজেছিল, চোখগুলো ফোলা ছিল, যেন হৃদয় ভেঙে গেছে। সে বলল, আমার জীবন ধ্বংস হয়ে গেছে, আমি আর বাঁচতে পারছি না, তুমি আমার সম্মান ছিনিয়ে নিয়েছ। বাবা ধীরে ধীরে এগিয়ে এসে অনন্যার কাছে বলল, মা, বলো তো কি হয়েছে? তুমি এসব কথা কেন বলছো? অনন্যা চোখ মুছল, কিন্তু চোখ আবার ভরে উঠল। বাবা, আমার সকালে বমি হতে শুরু করেছে। রঘুবীর সিং বলল, আমি? অনন্যা বলল, হ্যাঁ, পেয়েছি, আর এটা সব আপনার কারণে। আপনি আমার জীবন ধ্বংস করে দিয়েছেন। রঘুবীর সিং ঘাবড়ে গেলেন। বউ, এটা কিভাবে সম্ভব? আমি তো কিছুই করিনি, তুমি ভুল পথে যাচ্ছ। তার কণ্ঠস্বর স্পষ্ট ছিল, কিন্তু দুর্বল হয়ে গিয়েছিল। অনন্যা বলল, গতকাল রাতে তুমি আমার ঘরে এসে যা করেছিলে তা শুধু স্বামী আর স্ত্রীর মধ্যে হয়, আর এখন তুমি নির্দোষের ভান করছো। অনন্যার কণ্ঠস্বরে কান্না মিশ্রিত চিৎকার উঠল, যেন পুরো মহল্লাকে জাগাতে চাইছে। এই নাটক এমন পর্যায়ে পৌঁছে গেল যে রঘুবীর সিং গিয়ে নার্ভাস হয়ে গেলেন। হঠাৎ উঠে দরজার দিকে তাকালেন, তারপর অনন্যার দিকে মুখ ফিরিয়ে বললেন, আমি সব ঠিক করে দেব, তুমি যা বলবে তাই হবে। তার কণ্ঠে এখন একটা অদ্ভুত ঝিলিক ছিল, যেন নিজের ভুল স্বীকার করছে। তিনি এগিয়ে এসে অনন্যার কাঁধে হাত রাখলেন এবং বললেন, কিন্তু এই কথা কাউকে যেন জানানো না হয়, না হলে আমরা দুজনেই ধ্বংস হয়ে যাব। অনন্যা চোখ মুছে নিয়ে রঘুবীর সিংয়ের কাঁধে হাত রাখল এবং বলল, কিন্তু এই রাতের কথা কাউকে জানাবো না। রঘুবীর সিং এক সুন্দরী মেয়ের সঙ্গে ছিল, তাকে খুব সুন্দরভাবে সাজানো ছিল, দুজনেই হাসছিল। অনন্যা রেগে চিৎকার করল, বাবা, এটা কে? রঘুবীর সিং শান্তভাবে উত্তর দিল, বউ, এটি আমার স্ত্রী, আমি বিয়ে করে ফেলেছি, আজ থেকে ও তোমার শাশুড়ি। অনন্যা অবাক হয়ে গিয়ে স্তম্ভিত হয়ে পড়ল, তার চোখ রাগে লাল হয়ে গেল। সে মৃদু কিন্তু কঠোর স্বরে বলল, বাবা, আমার রুমে আসবেন, আমার আপনার সাথে কথা বলতে হবে। ঘরে ঢুকেই সে রেগে পাগল হয়ে উঠেছিল। সে বলল, বাবা, আপনি আমাকে ঠকিয়েছেন, এখন আমি আপনাকে সত্যি বলবো। বিজয় রঘুবীর সিং নরম স্বরে বললেন, বউ, পাগল হয়ে যেও না, আমি বিয়ে করেছি এই জন্য যে এই মেয়ে তোমার সেবা করবে। এখন তোমাকে কোনো ঘরের কাজ করতে হবে না, এসব কাজ সে করবে, তুমি আর আমি শুধু একে অপরকে ভালোবাসবো। এটা শুনে অনন্যার রাগ একটু কমে গেল, তার মুখে খুশির হাসি ফুটে উঠল। কিন্তু অনন্যা জানত না তার জীবনে একটা ঝড় আসতে চলেছে, যা তাকে ধ্বংস করে দেবে। রঘুবীর সিংয়ের নতুন বউ, যেই বাড়ির চাকরানির থেকেও বেশি কিছু ছিল না, অনন্যার পা চেপে দেওয়া, মাথা ম্যালিশ করা এবং সব গৃহস্থালী কাজ চুপচাপ করত। অনন্যা ভাবল যেন নিজের চালাকিতে সব জিতে নিয়েছে। অনন্যা মনে করল যেন রঘুবীর সিংয়ের সমস্ত ধন সম্পদ নিজের হাতে তুলে নিয়েছে। কিন্তু রঘুবীর সিংয়ের মুখে শান্তি ছিল, তার চোখে অবাক ভাব আর রাগ ছিল, যেন তিনি কোনো বড় সাম্রাজ্য জয় করে ফেলেছে। রঘুবীর সিং এখন অনন্যার থেকে দূরে থাকতে লাগল, তার চোখের ঠান্ডা ভাব, আচরণের অস্থিরতা সব অনন্যাকে ছুঁতে লাগল। ও মনে করল তার সব চেষ্টা বৃথা হয়ে গেল, রঘুবীর সিংয়ের ধন সম্পদ আর শক্তি হাতছাড়া হয়ে যাচ্ছে। একদিন যখন রঘুবীর সিং তার নতুন বউয়ের সাথে অনেক সময় কাটাচ্ছিলেন, অনন্যা একলা রঘুবীর সিংকে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বাবা, এটা কি হচ্ছে? আপনি আমার থেকে দূরে কেন থাকেন? আপনি আপনার বউকে এত সময় কেন দেন? আপনি কি সেই কথা ভুলে গেছেন যা আপনি আমার কাছে দিয়েছিলেন? রঘুবীর সিং একটুখানি ওকে দেখল আর ঠান্ডা কণ্ঠে বলল, অনন্যা, আমার কিছু মনে নেই, যা তোমার ইচ্ছে করো, আমি তোমার কথা শুনব না। অনন্যার মুখ রাগে লাল হয়ে গেল, সে নিজের ঘরে দৌড়ে গেল, দরজা জোরে বন্ধ করল এবং তার স্বামী অর্জুনকে ফোন করল। অনন্যা নরম কণ্ঠে বলল, তুমি যেখানে আছো দ্রুত ফিরে আসো, আমার জীবন ধ্বংস হয়ে গেছে, আমার জীবন ধ্বংস হয়ে গেছে। তার কণ্ঠ ভেঙে পড়ছিল। তোমার বাবা আমার সাথে যা যা করা উচিত ছিল না সব করেছে, আমাকে ধর্ষণ করেছে অর্জুন। সে তোমাকে ইচ্ছাকৃতভাবে দুবাই পাঠিয়েছিল যেন সে আমার পেছনে পড়তে পারে। অর্জুনের কানে যেন বিদ্যুৎ স্পর্শ করল, তার শ্বাস দ্রুত বেড়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, তুমি কি বলছো অনন্যা? বাবা তো এমন কিছু করতে পারে না, মিথ্যে বলো না। অনন্যা গভীর নিঃশ্বাস নিয়ে ঠান্ডা গলায় বলল, অর্জুন, আমি তোমাকে প্রমাণ পাঠাচ্ছি, নিজে দেখে নাও।
সে মোবাইল তুলে সেই ভিডিও খুলল যেখানে সে রঘুবীর সিংয়ের সঙ্গে এক রুমে ছিল। তার মাথা রঘুবীর সিংয়ের বুকে ছিল। ওই ভিডিওটাই যা সে ক্যামেরায় রেকর্ড করেছিল। অর্জুন যখন দেখল তার হৃদয় ভেঙে পড়ল, তার শ্বাস আটকে গেল, চোখের সামনে অন্ধকার নেমে এলো। কাঁপতে কাঁপতে হাত দিয়ে সে আবার অনন্যাকে কল করল। অনন্যা, আমার অনন্যা, চিন্তা করো না, আমি যত দ্রুত সম্ভব আসছি, একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো আমার প্রাণ। অর্জুনের কথা শুনে অনন্যার চোখ আশা নিয়ে চকচক করে উঠল। পরের সকালে ঘরটা যেন বিস্ফোরণ হওয়ার আগাম প্রস্তুত ছিল। রঘুবীর সিং, তার স্ত্রী আর অনন্যা সকালের খাবারের টেবিলে বসেছিল। ঘরটা চুপচাপ ছিল। রঘুবীর সিংয়ের মুখে চিন্তার ছায়া ছিল। হঠাৎ দরজার ঘণ্টা বেজে উঠল। অনন্যার হৃদয় জোরে জোরে তারপর থেমে গেল। রঘুবীর সিংয়ের চোখে অদ্ভুত এক উজ্জ্বলতায় ভরে উঠল, যেন সে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। আবার দরজার ঘণ্টা বেজে উঠল। রঘুবীর সিং উঠে দরজা খুলল। অর্জুন সামনে দাঁড়িয়েছিল। প্রিয়া উঠে দাঁড়ালো। সে দৌড়ে অর্জুনের কাছে গেল, জোরে জোরে কেঁদে উঠল। রঘুবীর সিং ধীর স্বরে বললেন, বাবা, তুই এখানে কি করছিস? সব ঠিক তো? তুই আবার ফিরে এলি কেন? কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই অর্জুনের চোখে জল চলে এলো। তার কণ্ঠস্বর রাগে কাঁপছিল। সে তার বাবার কলার ধরে বলল, তুই তো বাবা নয়, তুই একটা হারামি। তুই আমার নির্দোষ স্ত্রীকে অপমান করেছিস। আমি তোকে জীবিত ছাড়ব না। অর্জুন জোরে ধাক্কা দিল তাকে। রঘুবীর সিং মাটিতে পড়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি উঠলেন, গভীর শ্বাস নিলেন আর শান্তভাবে বললেন, বেটা, আমাকে মার, কিন্তু আগে আমার কথা শোনো। যে শাস্তি তুমি দিতে চাও আমি মানি। রঘুবীর সিং আলমারি থেকে একটা পুরনো চিঠি বের করল আর কিছু ছবি হাতে নিল। তারপর রঘুবীর সিং বলল, এই চিঠিটা আমার পুরনো বন্ধু পাঠিয়েছিল। এই ছবিগুলো দেখো। ওই মেয়েটা ভালো মানুষ নয় এবং আমার বন্ধু যা তোমাকে বলেছে সেটা সত্য। অর্জুন হতবাক হয়ে গেল। সে ছবিগুলো দেখল। অনন্যার রঙিন কাপড়ে অদ্ভুতভাবে হাসছে, যেন সে ওই ব্যবসার মালিক। তারপরে রঘুবীর সিং বলল, এখন আরেকটা ভয়ঙ্কর সত্য দেখো। সে উঠে তার ঘরে গেল। একটু পর হাতে একটা সুন্দর ফুলের গাছ নিয়ে ফিরে এলো। এটা কোনো গাছের টব না বাবা, এতে একটা লুকানো ক্যামেরা ছিল যা আমি প্রিয়ার ঘরে রেখে এসেছিলাম। রঘুবীর সিং উঠে ফোনটা বের করল আর ভিডিও চালিয়ে দিল। অর্জুনের চোখ স্ক্রিনে গেঁথে রইল। ভিডিওটা ছিল অনন্যার ঘর থেকে। রাত্রে চুপচাপ জানালা দিয়ে চাঁদের আলো আসছিল। হঠাৎ একটা তরুণ ছেলে চুপচাপ ভেতরে ঢুকল। অনন্যা তাকে দেখল আর জড়িয়ে ধরল। তারপর দুজনে বিছানায় শুয়ে পড়ল। অর্জুনের শ্বাস আটকে গেল। ওই ভিডিওতে দৃশ্য বারবার দেখা গেল। অনন্যা আর ওই ছেলে একে অপরের মধ্যে হারিয়ে গেছে। এমন দৃশ্য দেখে অর্জুনের মন ভেঙে গেল। রঘুবীর সিং বলল, বাবা, আমি কোথায় আছি? রঘুবীর সিং বলল, অনন্যা এই প্রেমিকের সঙ্গে দেখা করত, ভালোবাসার মেসেজ পাঠাতো, কাপড় বদলিয়ে ময়লা ভিডিও বানাতো, অজুহাত দিত যে তোমার সঙ্গে কথা বলছে। তারপর অনন্যা বলল, আমি ইচ্ছেকৃতভাবে সম্পর্ক গড়েছিলাম যাতে তার আসল চেহারা সামনে আসে। যদি সে সম্মানশীল হতো তাহলে আমার কাছে আসতো না, আমার ঘরে আসতো না, আমার সঙ্গে ঘুমাতো না। কিন্তু টাকার লোভ তাকে অন্ধ করে দিয়েছে। আমার বউ কোনো সাধারণ মেয়ে না, সে ডাক্তার। যখন অনন্যা আমার উপর অভিযোগ করল তখন আমি ওই ডাক্তারকে জাল বউ বানিয়ে ঘরে নিয়ে এলাম। সে অনন্যার টেস্ট করল আর প্রমাণ করল সব মিথ্যা। অনন্যা এই নকশা করেছিল আমার কাছ থেকে ব্ল্যাকমেল করে আমার ধন সম্পদ ছিনিয়ে নিতে। অর্জুনের চোখে জল ছিল, কিন্তু মুখ লাল হয়ে উঠেছিল রাগে। সে উঠে অনন্যাকে এক চড় মেরে ফেলল। তার আওয়াজ ঘরের দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল, তুমি আমাকে এমনভাবে ঠকিয়েছ। আমি তোমায় অনেক ভালোবাসতাম, তোমাকে খুশি রাখতে দুবাই গিয়েছিলাম শুধু তোমার জন্য, আর তুমি আমার সাথে এমন করেছ। অনন্যার কণ্ঠ গলায় আটকে গেল। তার চোখে জল জমে গেল। মনে হচ্ছিল যেন ওর সব নাটকই শেষ হয়ে গেছে। অর্জুন বলল, বাবা, পুলিশকে ডাকো আর ওই মেয়েটাকে ধরে আনো। যদি পুলিশ আসে তাহলে পুরো বাড়ি আর মহল্লা কলঙ্কিত হবে। আমাদের ক্ষতি চাই না, ভালো হবে ওই মেয়েটা ফিরে চলে যাক তার কোঠায়। তারপর ঘরে এমন একটা নীরবতা নেমে এলো যেন কোনো ব্ল্যাকমেলার ধরা পড়েছে। অর্জুনের চোখের রং বদলে গিয়েছিল। রঘুবীর সিংয়ের মুখে এক ঠান্ডা হাসি। অনন্যা অসহায় এক ভাঙা ধ্বংসাবশেষ। তারপর অনন্যা অর্জুনের কাছে হাত জোর করতে লাগলো। এটা ছিল একটা ভুল। অনন্যা মাটিতে বসে পড়ল আর অর্জুনের পায়ে হাত রেখে বলল, অর্জুন, এভাবে করো না, মাফ করে দাও। আমি তোমার বউ। অর্জুন 3 বার চেঁচিয়ে বলল। তারপর অনন্যাকে বাড়ির বাইরে ঠেলে দিল এবং দরজা জোরে বন্ধ করে দিল। রঘুবীর সিং বলে উঠল, ছেলে, এটা ঠিক হয়েছে। এটা একটা বড় বিশ্বাসঘাতকতা বাবা। আল্লাহর শুকরিয়া যে আমার চোখ খুলে গেছে। আমি তোমাকে দুবাই পাঠিয়েছিলাম যাতে তুমি এই মেয়ের মিথ্যে ভালোবাসায় পাগল না হও। যদি তুমি এখানে থাকতে তাহলে এই সত্য কখনো সামনে আসতো না। এই বিশ্বাসঘাতকতা, এই মিথ্যে ভুলতে সময় লাগবে। বন্ধুরা, এই গল্প এখানেই শেষ হয়ে গেল। যদি আপনি এখনও আমাদের আজকের এই ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে এখনই লাইক দিয়ে দিন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।